নেওয়া হয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের যাবতীয় পদক্ষেপ, জানিয়েছেন ডক্টর ইউনূস। নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস বোমেলের সাক্ষাৎ। বুয়েটের আলোচিত সনি হত্যার আসামি টগর লালবাগ থেকে রিভলভার ও গুলিসহ গ্রেফতার, ছদ্মবেশ ধরেও হল না শেষ রক্ষা। ভারত থেকে আমদানির কারণে কমতির দিকে চালের দাম, মাছ, মাংস, সবজিতে অস্বস্তি, সিন্ডিকেট দমনের তাগিদ ক্যাবের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন ডাচ রাষ্ট্রদূত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল এই সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডসে মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের অর্থ সংকটে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। পিআরের কারণে নেপালে কয়েক বছরে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, 5 অগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে বলে মন্তব্য তার। বলেন, কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন, যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা আসলে নির্বাচন পেছাতে চায়। ডাক্তার জাহিদ বলেন, দলবাজি করার জন্য জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেওয়ার জন্য যারা তাবেদারি করছেন, তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। জনগণের মতামতকে অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর ফায়দা আদায়ের কাজে ব্যবহার করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার জাহিদ। এ সময় ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 5 আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নাই এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন। দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার আসামি মুশফিক উদ্দিন টগরকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব বলছে, 2020 সালে বিশেষ বিবেচনায় জামিনে মুক্তি পায় টগর। এরপর থেকে আবার অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠে। ছদ্মবেশে নতুন কৌশলে শুরু করে অস্ত্র ব্যবসা। বিস্তারিত জানাচ্ছেন SM ফয়েজ। 2002 সালের 8 জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। তারপর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় মুশফিক উদ্দিন টগরকে। বিশেষ বিবেচনায় 2020 সালে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে সে। সাধারণত র্যাব পুলিশ আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে হাজির করলেও সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি টগরকে গণমাধ্যমের সামনে আনা হয়নি। গোপনে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি মূলত প্রথম গ্রেফতার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম। আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়। রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জামিনে মুক্তির পর নতুন করে অস্ত্র ব্যবসায় নামে আসামি টগর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন, বা মাস্ক দেখতে পাবেন, বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন। এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে। একটা মানুষের এটা যে কোনো অপরাধী, যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও তিনি ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত প্রয়োজনীয় নিজের সেফটির জন্য। এছাড়া অন্য যে কোনো অপরাধে সে জড়িত হতে পারে। এদিকে মোকাম্মেল ও টগর গ্রেপ্তার হলেও বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার প্রধান দুই আসামি এখনো পলাতক। সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি র্যাব। এই তথ্যটা যদি আমরা পাই। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ভারত থেকে আমদানি করা সরু নাজিরশাইল সহ কয়েক পদের চালের বাজারে আসায় দীর্ঘদিন পর কিছুটা কমেছে দাম। মিনিকেট, নাজিরশাইল, কাটারিভোগ, আটাশ সহ প্রায় সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 5 থেকে 7 টাকা। নাজিরশাইল 70 থেকে 75, মিনিকেট 72 থেকে 76, আটাশ 52 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ইলিশ সহ সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। 220 টাকার কমে মিলছে না পাঙ্গাস, তেলাপিয়াও। অন্য সব মাছ সাধারণের নাগালের বাইরে। আর 1 কেজি ওজনের ইলিশ প্রায় 2000 টাকা, যা এখনও উচ্চবিত্তেরই আয়ত্তে। এদিকে সপ্তাহের ব্যবধানে সামান্য কমলেও এখনও বেশিরভাগ সবজির কেজি 80 টাকা। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। তবে আগের দামে ব্রয়লার মুরগি 160 থেকে 170 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে মধ্যে থাকা সিন্ডিকেটকে দায়ী করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাত থেকে আসা শাকসবজি কারণ বাজারে ট্রাক থেকে নামলেই দাম দ্বিগুণ হয়ে যায়। এক্ষেত্রে অনেক অদৃশ্য হাত আছে। শফিকুজ্জামান আরও বলেন, কৃষি ঋণে সরকার ভর্তুকি দিলেও প্রান্তিক কৃষকরা তা পাচ্ছেন না। কৃষকের স্বাক্ষর নিয়ে একটা সিন্ডিকেট এই ঋণের সুবিধা ভোগ করছে। এ বিষয়ে ক্যাবের পক্ষ থেকে তদারকি করা হবে বলে জানান তিনি। আগামী 1 বছরের 16টি বিষয়ে কর্মপরিকল্পনার কথা জানান ক্যাব সভাপতি। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে। দেশের 256টি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 10টায় একযোগে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12টা পর্যন্ত। এবারের প্রিলিমিনারিতে অংশ নিয়েছেন 3,74,747 জন চাকরি প্রার্থী। নিয়োগ দেওয়া হবে 3,688 জনকে। এর মধ্যে 3,487টি পদ ক্যাডার এবং 201টি নন ক্যাডার। তবে এবারের বিসিএসে কিছু নতুন ক্যাডার পদও যুক্ত হয়েছে। বিজ্ঞপ্তির পর 47তম বিসিএস এর আবেদন গ্রহণ শুরু হয় গত বছরের 10 ডিসেম্বর থেকে, শেষ হয় 31 ডিসেম্বর। 2024 সালের 1 নভেম্বর যাদের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে ছিল তারাই আবেদন করতে পেরেছেন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।